আজিজুল হক জিয়ন, এই যে পারস্পরিক শ্রদ্ধাবোধ অটুট থাকবে কিনা, বিএনপি প্রতিশোধ পরায়ণ হয়ে উঠবে না, প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠবে না? এটা নিয়ে বলবো, তার আগে কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হবে। বিরতির আগে আমার সহ আলোচক যে বিষয়গুলো বলেছিলেন, ঢাকা ৮ আসন নিয়ে মূলত ওনার স্পেসিফিক্যালি কিছু প্রশ্ন ছিল। আপনাকে একটা জিনিস এনশিওর করবো, ঢাকার 20টা আসনের মধ্যে সব থেকে বেশি পরিমাণের ব্যালট বাতিল হয়েছেন ঢাকা 8 আসনে। আমাদের কাছে উনি যে ছবিটা দেখেছেন, আমিও ঠিক সেই ছবিটা নিয়ে কথা বলতাম। আপনি যদি খেয়াল করেন দেখেন, এখানে অনেকগুলো প্রতীক আছে, একমাত্র ধানের শীষ প্রতীকের পাশে ডান পাশটা ফাঁকা রাখা হয়েছে, কোনো বক্সও আঁকা হয় নাই। আমরা কিন্তু প্রথমে বলেছিলাম যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটাকে আমি ওইভাবে পোর্ট্রেট করব না, বাট মেটিকুলাসলি ডিজাইন একটা যে প্রক্রিয়া আছে তার একটা অংশ কিন্তু আমাদের কাছে মনে হয়েছে। কারণ নির্বাচনে অনেক আগে যখন প্রধান উপদেষ্টা বলেন যে নতুন দলের অনেকেই সংসদে যাবে, তাদের মধ্যে কেউ কেউ মন্ত্রী হবে, উনি তো সরকারে থাকবে না, উনি এই মন্ত্রী হওয়ার ডিসিশনটা কীভাবে নেয় আমার প্রশ্ন, যার কারণে এটা নিয়ে আমাদের প্রশ্ন হয়। পোস্টাল ব্যালটের ক্ষেত্রে এরকম হয়েছিল, আমরা একাধিকবার অভিযোগ জানিয়েছি। এইখানেও কিন্তু একই বিষয় হয়েছে, যেহেতু উনি বলেছেন কার্জন হলে এটা অ্যাকসেপ্ট করেছে। আমার কাছে এই বিষয়ে সঠিক তথ্য নাই, সেজন্য এটার উত্তর দিতে পারছি না। আমি চেষ্টা করেছিলাম অনলাইনে, বাট আমি সেই রকম কোনো তথ্য পাইনি। আমি জাস্ট এটাই বলবো যে রাজনীতির একটা সৌন্দর্য থাকে, যেটা আপনি প্রশ্ন করেছেন, এই শ্রদ্ধা ভক্তি থাকবে কিনা। ঢাকা 8 আসন নিয়ে দেখেন না, আমাদের এখানে ওসমান হাদি মারা গিয়েছেন, উনি মারা যাওয়ার আগে আব্বাস ভাইকে নিয়ে এই ব্যবসায় কি কথা বলতো? একটা বিষয়টা হচ্ছে আব্বাস ভাইয়ের বয়স কত, আমি এটা নিয়ে কাউন্ট করবো না, কত বছর রাজনীতি করে কোন দলের, বাট আপনি আপনার রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়াল করার একটাই অস্ত্র পাচ্ছেন, তার বিরুদ্ধে অপপ্রচার, তাকে নিয়ে নোংরা ভাষায় কথা বলা, তাকে মিডিয়ার সামনে ছোট করা, হেয় করা, উইদাউট ডকুমেন্ট। কোনো ডকুমেন্ট নাই, কোনো প্রমাণ নাই। আমার সহালোচক একটু আগে বলেছিলেন যে আমরা যখন কোনো বিষয়ে কথা বলবো অবশ্যই সেটা তথ্যভিত্তিক হতে হবে, কারণ আমরা অযৌক্তিকভাবে শুধু প্রতিপক্ষের সমালোচনাটাকে রাজনৈতিক অস্ত্র হিসেবে তৈরি করবো। এটা 5ই আগস্টের জুলাই আন্দোলনের পরে আমরা এরকম স্বপ্ন দেখি নাই, চিন্তাও করি নাই। উনি আমাকে প্রশ্ন করেছিলেন যে 71 নিয়ে যখন আমি প্রশ্ন করলাম জামাতকে, যে আমাদের সাথে একটা দীর্ঘ সময় ছিল, আমরা তখন কিভাবে ছিলাম বা আমরা তখন এই দাগটা কেন নিয়েছিলাম। দেখেন, আমি বারবার বলেছি, এর আগের একটা বাংলা বিষয় নিয়ে আরেকটা টকশোতে আমি বলেছিলাম সেই বিষয়টা নিয়ে। দেখেন, বিএনপি জামাত ইসলামের সাথে প্রথম জোট করে 1991 সালে, তখন জাতীয় পার্টি সংসদে আসন প্রায় 35টা, জামাত ইসলাম প্রায় 18টি সম্ভবত। তো জামাত ইসলাম থেকে প্রায় দ্বিগুণ ছিল জাতীয় পার্টির আসন। জাতীয় পার্টি বিএনপিকে অ্যাপ্রোচ করে যে আমাদের যত নেতাকর্মী তখন বন্দী ছিলেন, জেলে ছিলেন, তাদের মুক্তির বিনিময়ে তারা এই 35 আসন নিয়ে বিএনপিকে সরকার গঠনের জন্য সম্মতি দিবেন। তো আমরা প্রায় দ্বিগুণ আসন পাওয়ার পরেও কিন্তু আমরা তাদেরকে অ্যাকসেপ্ট করিনি, কেননা এই 91 সালের নির্বাচন আগ পর্যন্ত স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন ছিল, যেটা নেতৃত্বে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তো আমরা আমাদের যে এই রাজনৈতিক যে চিন্তা চেতনা সেটা থেকে সরে আসি নাই, কারণ আমরা যাদের বিরুদ্ধে এতদিন আন্দোলন করেছি তাকেই আমাদের সরকারের অংশ করার পক্ষে আমাদের মতামত ছিল না, জনগণের রায় ছিল না। এবং জামাত যখন বিএনপির সাথে অ্যাটাচড হয়, এলাই হয়, তখন তারা দলীয়ভাবে দলের হাই ফোরামে, আমাদের দলের ফোরামে তারা এটা সম্মতি জ্ঞাপন করেছিল যে তাদের 71-এর যে যুদ্ধাপরাধের যে দাগটা আছে সেটা থেকে তারা সরে আসবে, বাংলাদেশকে ওন করবে এবং মুক্তিযুদ্ধকে ওন করবে। পরবর্তীতে দেখা যায় 94 সালে তারাই কিন্তু আওয়ামী লীগের সাথে অ্যাটাচড হয়ে এই আন্দোলন করে সংসদ থেকে বের হয়ে যায়। 2001 সালে যখন দ্বিতীয়বার আমাদের সাথে জোট হয়, তখন তারা একটা জিনিস, এটা আমি বললে আবার অন্যভাবে নেবে যে একবার ভুল করার পর কেন নিয়ে আসছেন। দেখেন, রাজনীতিতে এরকম হয়েছে যে আপনি একটা ভুল করার পর যদি সেটার জন্য ক্ষমা চান, আপনি ভুল শুধরাতে চেষ্টা করেন, সেই ক্ষেত্রে হয়তো বা সুযোগ দেওয়া যায়। সেই সুযোগ হিসেবে 2001 সালে যখন তারা দ্বিতীয়বার আসে, তাদেরকে সেই জায়গা থেকে ক্ষমা করে তাদের সাথে জোট গঠন করা এবং সর্বোচ্চ আসন জামাত ওই সরকারের সময় পায়, তাদেরকে মন্ত্রিত্ব দেওয়া হয়। তাদের দীর্ঘদিন প্রায় 17 জন এমপি ছিলেন সংসদে, একদিন আগেও কেউ পদত্যাগ করে নাই বিএনপির কোনো ইস্যু নিয়ে। তাদের সাথে আমরা আমাদের দূরত্বটা তৈরি হয় কিন্তু সেই 2015 সালের নির্বাচনের পর থেকে। কিন্তু তখনও কিন্তু আমরা একবারের জন্য বলি নেই তাদের সাথে যে আমাদের দূরত্বটা সেটা যুদ্ধ অপরাধ নিয়ে বা 71 নিয়ে। 71-এর প্রসঙ্গটা আসছে 5ই আগস্ট পরবর্তী সময়। আপনি যদি দেখেন জামাতের গুরুত্বপূর্ণ একাধিক নেতা এবং তাদের যে ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের একাধিক নেতা, ডাকসুর যিনি মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ছিল ছাত্র শিবিরের প্যানেল থেকে, সেসব একাধিক ব্যক্তি মুক্তিযুদ্ধটাকে ভারতের একটা ষড়যন্ত্র হিসেবে একাধিকবার তুলে ধরার চেষ্টা করেছে। তারপর থেকে আমাদের মনে হয়েছে যে না, এই জামাত 71-এর জায়গা থেকে সরে আসে নাই। যেহেতু সরে আসে নাই, একটা বিষয় হচ্ছে আপনি আপনার পুরাতন কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছেন, ক্ষমা প্রার্থী হয়েছেন, জনগণ ক্ষমা করে দিয়েছে, কিন্তু আপনি ক্ষমা চেয়ে নিয়ে আপনার যখন সুসময় মনে হলো তখন আপনি আগের জায়গাটাতে ফিরে গেলেন, ওটাকে অন করছেন, তখন তো সেটাকে আর ভুল বলা যায় না। তো সেই অর্থে কিন্তু আমরা বলেছি যেহেতু তারা এটাকে ডিজ অন করে নাই, 71টাকে এখনো তারা ভারতের
ওই ষড়যন্ত্র দেখে পাকিস্তানকে ওন করে, সেজন্য আমার মনে হলো যে সেই জিনিসটা যেহেতু এখন প্রশ্নাতীতভাবেই প্রকাশিত সত্য, সেই জিনিসটা তাদের দাগটা না লাগালেও চলতো। লাস্ট যে জিনিসটা বলবো, জাতীয় পার্টির বিষয়, রংপুরের আমি নাম এখন বলতে পারতেছি না, জাতীয় মিডিয়াতে আসছিল, দুইটা আমি নিজে চেক করেছি, দুইটা আসনে যারা জাতীয় পার্টির প্রার্থী ছিল তারা সরাসরি জামাতের প্রার্থীর পক্ষে প্রকাশ্য বললো যে আমি নির্বাচন থেকে সরে আসছি, তাদের পক্ষে আমি আমাদের সমর্থকদের বলবো এই পক্ষে যাতে তাদের মতামতটা প্রকাশ করে। শ্রদ্ধা ভক্তির বিষয়টা ততক্ষণই থাকবে যতক্ষণ আমরা আসলে পারস্পরিক শ্রদ্ধা ভক্তির জায়গা থেকে, ভিন্ন মতের জায়গা থেকে আমার রাজনৈতিক প্রতিপক্ষকে শ্রদ্ধা ভক্তি দেখাবো এবং যৌক্তিক সমালোচনা করব। আমার ভুল হবে, আমি আশা করি আমার সহ আলোচক আমাদের দলের যে ভুলগুলো যৌক্তিকভাবে তুলে ধরবেন, আমরা যাতে শুধরাতে পারি। যদি আমার ভুলের সমালোচনা না হয় তাহলে আমি শুধরাবো না, আমিও স্বৈরাচারের যেই প্রক্রিয়া সেটাতে ঢুকে যাবো। আমি এটাই চাই আমাদের রাজনৈতিক জায়গা থেকে যারাই আমাদের রাজনৈতিকভাবে প্রতিপক্ষ হবে, সবাই একটা জায়গায় আমরা স্থির থাকবো, বাংলাদেশের পক্ষে, দেশের গণতন্ত্রের পক্ষে, জনগণের ভোটাধিকার পক্ষে। আমরা আমাদের প্রতিপক্ষের বিরুদ্ধে তাদের কাজের সমালোচনা করব, দেশের বিরুদ্ধে কোনো যদি কাজ হয় সেটার সমালোচনা করব, তাদের ভুলগুলো ধরে দিব, কিন্তু সেটা যৌক্তিক উপায়ে, তথ্যভিত্তিকভাবে। জি, আমান হোসেন, যে সিএনএন একটি প্রতিবেদন, জেনজিরা আন্দোলনে জিতলো, তবে নির্বাচনে সেই দাপট দেখালো পুরনো শক্তি, আবার সেই পুরনো শক্তি। তাহলে এই যে তরুণদের উপরে একটা, বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানের সময় যারা সম্মুখ সারির যোদ্ধা ছিলেন, সেই পুরনো শক্তি তো আবার এলো। এই যে তরুণ যে শক্তিটা, জেনজিদের আন্দোলনটা জিতলো, কিন্তু নির্বাচনের মাঠে সেই পুরনো শক্তি দাপট দেখালো। প্রথমত হচ্ছে রিপোর্টের যে ফ্রেমিংটাই প্রথমত ভুল। আচ্ছা, আন্দোলনটা পুরনো শক্তির বিরুদ্ধে হয় নাই। বাংলাদেশের রাজনীতি যারা পুরনো শক্তি আছে সবাই যে ফ্যাসিবাদ বা সবাই যে ফ্যাসিস্ট এটা আমরা বলতে পারবো না। রাজনীতিটা আমাদের যে আন্দোলন হয়েছে 24-এর আন্দোলনটা হয়েছে যে যারা স্বৈরাচার, যারা খুনি, যারা গণতন্ত্রকে হত্যা করেছে এই দেশে, তাদের বিরুদ্ধে। সো এইটাকে যদি কেউ ফ্রেমিং করে যে পুরনো শক্তির বিরুদ্ধে, এটা না, পুরনো শক্তির বিরুদ্ধে এইভাবে বলতে পারবো না যে আন্দোলনটা হয়েছে। এরপরে যে জেনজি জেনারেশন বলেন, তরুণদের বলেন, যে অবজেক্টিভ ছিল এই আন্দোলনের পরে যে নতুন একটা রাজনৈতিক সংস্কৃতি তৈরি করবে, নতুন রাজনৈতিক একটা বন্দোবস্ত, সেটেলমেন্ট তারা তৈরি করবে, যেখানে যে পূর্বে রাজনৈতিক দলগুলো যে ভুল করে আসছে, রাজনৈতিক সংস্কৃতিতে যে সমস্যাগুলো আছে, যার কারণে আমরা গত 53-54 বছরে আমাদের যে কাঙ্ক্ষিত যে হচ্ছে সাফল্য আমাদের ছিল, যেটা আমরা অর্জন করতে পারতাম, যেগুলো আমরা অর্জন করতে পারি না এই সংস্কৃতির কারণে, তা যেন বিলোপ করা যায়। নতুন সংস্কৃতির মাধ্যমে যেন আমরা আমাদের যে কাঙ্ক্ষিত সাফল্য, কাঙ্ক্ষিত যে অর্জন, তা যেন আমরা অ্যাচিভ করতে পারি, সেটাই ছিল লক্ষ্য। তো সেই জায়গায় প্রশ্ন করা যেতে পারে যে আসলে আমরা নতুন রাজনৈতিক সংস্কৃতিতে কতটুকু নতুন বন্দোবস্ত কতটুকু পেলাম, সেটা প্রশ্ন হতে পারে। পুরনো শক্তির ক্ষেত্রে দেখা গেল কি, আপনার আন্দোলনের সফলতা বা আন্দোলনের অসফলতা যদি বলতে হয়, সেটা দেখা যাবে যে হচ্ছে আন্দোলনের পরে আমাদের যে এক্সিস্টিং পলিটিক্যাল পার্টিজ আছে, তাদের কতটুকু তারা ওই স্বৈরাচারী যে আচরণ, স্বৈরাচারী যে প্র্যাকটিস, তার থেকে সরে আসছে, তাদের রাজনৈতিক সংস্কৃতি কতটুকু পরিবর্তন হয়েছে। তো আপনি যদি এটাকে অ্যাসেস করতে বলেন, শুধু ইলেকশনের ভিত্তিতে এটা অ্যাসেসমেন্ট হবে না, এটা হবে ওভারঅল 5 আগস্টের পর কি ঘটলো বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে। আপনি দেখেন রাজনৈতিক দলগুলোতে যেটা হলো, আপনি অ্যাজ আ পার্টি যদি বিএনপির কথাটা যদি দেখেন, আপনার অন্তর্দলীয় কনফ্লিক্টে মোর দেন 150 পিপল আপনার হচ্ছে তাদের মারা গেল, নিজেদের কোন দলে, এই সংখ্যাটা আরো বেশি, তারপর অফিসিয়ালি এটা 150, মোর দেন 150 তাদের নিজেদের কনফ্লিক্টে মারা গেল। আমরা যেটা দেখলাম যে হচ্ছে যে জায়গাটা হচ্ছে রাজনৈতিক দলের যে ফাইন্যান্স, সেই ফাইন্যান্সটার ক্ষেত্রে স্বচ্ছতা আসলো না। কারো দেখা গেল একটা বিশেষ দল চাঁদাবাজি করে, বিশেষ দল হচ্ছে রাস্তাঘাটে মানুষদেরকে হয়রানি করে, বা দেখা গেল হচ্ছে আপনার এই যে বিভিন্ন বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, এই সব জায়গায় চাঁদাবাজি এবং দখলদারিত্বের মাধ্যমে তাদের রাজনৈতিক ফাইন্যান্সটা পরিচালিত হলো। কিন্তু মানুষ সেই জায়গা থেকে ভোট দিল, সেই জায়গা থেকে আপনার ওই রাজনৈতিক পরিবর্তনটা আসে নাই। কিন্তু আপনার যদি পুরনো শক্তির কথা বলতে চান, বিএনপিকে ফ্যাসিস্ট শক্তি আমি কখনোই বলবো না, তারা ফ্যাসিজম কায়েম করেছে, এই অ্যালিগেশনটা কখনোই তাদের বিরুদ্ধে আসবে না। তাদের গণতান্ত্রিক সংগ্রাম আছে এবং গত 17 বছরে তারা এই গণতান্ত্রিক সংগ্রাম করেছে। যে কিন্তু পুরো নির্বাচনের প্রচার প্রচারণাটাই বিএনপিকে কিন্তু চাঁদাবাজ এবং এই ট্যাগটা দেওয়া হয়েছে না, এই জিনিসটা কিন্তু ঘটেছে। এখন এই জিনিসটা বিএনপিকে ভোট দিল, দেখেন মানুষ বিএনপিকে ভোট দিয়েছে, ভোটের যে বিষয়টা সেটা হচ্ছে একজন প্রার্থীর বেসিসে আসে। আচ্ছা, হ্যাঁ, এখন ধরেন তৃণমূলে তারেক রহমানকে আপনিও পছন্দ করতে পারেন, তারেক রহমানের বক্তব্য যদি দেখেন, তারেক রহমানের যে প্রচারণার ব্যাপারটা দেখেন, আপনার তাকে ভালো লাগতে পারে, কিন্তু তারেক রহমানের কর্মীরা কি করছে সেটাও কিন্তু একটা অ্যাসেসমেন্টের বিষয় আছে। এখন ধরেন মাঠের নির্বাচনের ফলাফলটা যখন আসে, সাংগঠনিক একটা শক্তির ইম্প্যাক্ট থাকে। আমি এটা যেটা বারবার বললাম, আপনার যখন সংগঠন যত বিস্তৃত থাকবে, আপনি তত বেশি মানুষকে রিচ করতে পারবেন, আপনি তাদেরকে কনভিন্স করতে পারবেন। এখন মানুষ বিএনপিকে ভোট দিয়েছে, এর মানে কি এটা কি মিথ্যা যে বিএনপি চাঁদাবাজি করে নাই? এটা তো মিথ্যা হয়ে যায় না। বিএনপি যে এই যে রাজনৈতিক ফাইন্যান্স প্রত্যেকটা জায়গায়, মানে হাট বাজার
আপনি ফুটপাত বলেন, সব জায়গায় বিএনপি চাঁদাবাজি চলে নাই। এটা ডকুমেন্টেড, প্রপারলি ডকুমেন্টেড। আপনি কি এটা বলতে পারবেন যে বিএনপি অন্তর্দলীয় কনফ্লিক্টে 150 জন মারা যায় নাই? এখন এই নির্বাচনে তো বিএনপির বিদ্রোহী প্রার্থী ছিলেন 78, প্রায় 80 জনেরও বেশি। এটা তো ছিল অন্তর্দলীয় কনফ্লিক্ট, তো এটা স্পষ্ট ছিল। কিন্তু বিএনপি যেটা ওভারকাম করতে পেরেছে বা সোফার অ্যাপারেন্টলি পারছে, সেটা হচ্ছে তাদের সাংগঠনিক স্ট্রাকচার এবং মানুষকে তারা সেভাবে ভোটের সময় যদি বলেন, আজকের ভোটের পরিস্থিতি বলেন, তাদের সরব উপস্থিতি ছিল। এবং একটা জিনিস যেটা ধরেন কি পাওয়ার স্ট্রাকচারে মানুষ কিন্তু যে জায়গাটা দেখে যে এই দলটি সরকার গঠন করতে পারে বা এই দলের পাওয়ার স্ট্রাকচারটা স্ট্রং, সেটা কিন্তু মানুষ আকৃষ্ট হয়, বিএনপি সেই বেনিফিটটা পেয়েছে। কিন্তু তার মানে এই না যে বিএনপির রাজনৈতিক সংস্কৃতি ভালো পরিবর্তন হয়েছে, অথবা রাজনৈতিক সংস্কৃতি যেটা আমরা পরিবর্তন চেয়েছিলাম জুলাইয়ের পরে, সেটা বিএনপি ধারণ করতে পেরেছে। তবে তারপরও আমরা প্রত্যাশা রাখবো, যেহেতু বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে, হয়তো অ্যাপারেন্টলি এটাই দেখা যাচ্ছে, তারা অন্তত যে রাজনৈতিক সংস্কৃতিটা আমরা পরিবর্তন চেয়েছি জুলাইয়ের মাধ্যমে, জুলাই শহীদরা যে জন্য রক্তটা দিয়েছে, তারা সেটাকে ধারণ করে অন্তত এই রাজনৈতিক পরিবর্তনটা করবে, যে তাদের রাজনৈতিক ফাইন্যান্সটা হবে স্বচ্ছ, তাদের অন্তর্দলীয় কনফ্লিক্টটা অন্তত কোনো মানুষের যান না যাক। একটা মানুষ বিএনপির কর্মী হোক, নেতা হোক, সে কিন্তু প্রথমত একজন মানুষ। আমরা কোনো মানুষের প্রাণহানি কামনা করি না, এটাই হচ্ছে প্রশ্ন। আজিজুল হক জীবন, এই যে ম্যান্ডেট পেলেন, জনসমর্থন পেলেন, কিন্তু যে রাজনৈতিক সংস্কৃতিতে বিএনপি কতটুকু পরিবর্তন এলো বা সামনে আসবে? আসলে কতটুকু পরিবর্তন আসবে বা হবে সেটা নির্ভর করবে আমাদের কার্যক্রম। আমার সহ-আলোচক যে বিষয়টা বললো, আমি একটু আগেই বললাম যে আসলে দেখেন, প্রতিপক্ষকে আমরা ঘায়েল করার জন্য অযৌক্তিক তথ্য ছাড়া সমালোচনা করাটাকেই মূল অস্ত্র হিসেবে ধরে নিই। উনি আমাদের দলের ফাইন্যান্সের বিষয়ে বললো, চাঁদাবাজি নিয়ে আবার এক চিটিয়া বলে গেল। দেখেন, ওনাদের 1-1.5 বছরের নতুন দল, 1.5 বছরও হয় নাই, বছর খানেকের একটা নতুন দল, পুরোপুরি 1 বছর হয় নাই, সেই দলের কতজন নেতাকর্মী চাঁদাবাজির জন্য আটক হয়েছে, কয়জনকে তারা বহিষ্কার করেছে, তাদের ছাত্র সংগঠনের একাধিক নেতাকে যে বনানী থেকে অ্যারেস্ট করেছিল, যেটা ভাইরাল হয়েছিল সারা দেশে, সেই ছেলের দায়িত্ব পরবর্তী তারা নিতে চায়নি। তাদের একাধিক, আমি শেষ করি, আমি এটা জেনে বলি, ছাত্র সংগঠনের মানে কাকে আপনারা ইয়ে করলেন? এটা বৈষম্যের ছিল, তা আমাদের সংগঠনের ছিল না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা আসলে কি আপনাদের কোন সংগঠন না বলতেছেন? সংগঠন না, তা তো জিয়ার মাজারে ফুল দিয়ে আসতেছে, আমাদের সংগঠন না। তার মানে জিয়ার মাজারে ফুল দিয়ে সে আমাদের সংগঠনে দেয়, তাহলে তো আপনার কথা হলো যে ডাকসাইজ করে বিবিজি আছে আমাদের দলের লোক হয়ে গেছে, কারণ তারাও তো আমাদের জিয়ার রহমানের মাজারে ঘুরে আসছে। না, এটা আমার মনে হয় জনগণ যারা দর্শক আছে তারা ভালো করে জানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ওই ছেলে পেলেগুলো আসলে বিএনপির লোক ছিল, জামাতের লোক ছিল, নাকি এনসিপির লোক ছিল। এবং তারা পুনরায় বের হওয়ার, এই জামিনে বের হওয়ার পরে নির্বাচনের আগে ওই ছেলের প্রধান যিনি অভিযুক্ত, সে ওই অঞ্চলে একাধিক ব্যানার ফেস্টুন করেছে আপনাদের দলের পক্ষ থেকে। আপনি চাইলে, আমি জাস্ট একটু সময় লাগবে, আমি শোয়ের পরে আপনাকে দেখিয়ে দেব। আমি শেষ করছি, সেই ব্যানার ফেস্টুনের দলের নাম ছিল না। আমি শেষ করি, যেহেতু আপনি বলতেছেন, আমি যে জন্য বললাম দর্শক শ্রোতা যারা আছে তারা ডিসিশন নেবে। আমি স্পেসিফিক্যালি করছি, আমি বলছি, আমি আরো তথ্যভিত্তিক বলছি, আপনাদের দলের, আমি বলতেছি স্পেসিফিক্যালি তথ্য সহ বলছি, যেহেতু আপনার এটা জানতে হবে। মোহাম্মদপুর থেকে একাধিক নেতাকে আটক করা হয়েছে আপনাদের দলের। হান্নান মাসুদ, জানি না একটু পর বলবেন কিনা যে হান্নান মাসুদ আমার দলের কেউ না, উনি নিজে গিয়ে থানা থেকে ছাড়িয়ে এনেছেন, পরবর্তীতে আবার চাঁদাবাজির দায়ে কিন্তু সে আবার আটক হয়েছে। এখন যদি বলেন যে না, সেও আমার দলের না, তাহলে আমার কিছু বলার নেই, দর্শকরাই ভালো ঠিক করবে। দেখেন, চাঁদাবাজির বিষয়টা বাংলাদেশে কোনো দল করে না, আমি এটা বলবো না, সব দলের মধ্যেই দুষ্ট লোক আছে। আপনাদের যদি প্রায় 1 বছর হয় নাই সংগঠনের মধ্যে একাধিক ব্যক্তিকে চাঁদাবাজির দায়ে বহিষ্কার করে থাকতে পারেন, যদি করে থাকতে পারে আমাদের অনেক পুরনো দল, আমি বলবো না এখানে সবাই ফেরেশতা। আমাদেরকে বহিষ্কার করেছে, আমরা কাউকে এখনো বহিষ্কার। আপনি একজনকে বহিষ্কার করে বলছেন, আপনি চ্যালেঞ্জ করছেন? আমি এনসিপি কাকে বহিষ্কার করেছি? আপনি চ্যালেঞ্জ করছেন, বলেন, তাহলে আমি প্রুফ দিব। আপনাকে একজন, আপনাদের দলের একজনকেও চাঁদাবাজির দায়ে বহিষ্কার করেন নাই। আমি এখন বলছি, আপনি সহ-আলোচক আমাদের যিনি উপস্থাপক আছেন, আমি শোয়ের নিচে, শোয়ের পরবর্তীতে আমি আপনাকে ডকুমেন্ট দিব। আমাদের এই আপনাদের চট্টগ্রামের জেলার দায়িত্বে আছেন, আমি নামটা বলি, একজন মহিলা ছিল, তাকে প্রায় মাসখানেক আগে বহিষ্কার করেছে, আমি এটা বের করে দিচ্ছি। যে জায়গাটিতে ছিলাম, না, উনি তো সরাসরি বললো একজনকে বহিষ্কার করে নাই। তারা গণঅভ্যুত্থানের পরে রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন যে কিভাবে পরিবর্তন হবে, ওনারা তো উনি করছেন না। তার মানে চাঁদাবাজি আমরা তো অ্যাটলিস্ট দায় নিচ্ছি, কেউ যদি করে থাকে আমরা তাকে বহিষ্কার করছি, সংগঠন থেকে একবারে ডিটাচ করে দিচ্ছি, বাকি লায়াবিলিটি হচ্ছে গভর্নমেন্টের। প্রশাসন তাদের বিরুদ্ধে অ্যাকশন নিবে, আমরা কি সেক্ষেত্রে ইন্টারফেয়ার করছি কিনা? আমাদের দল একাধিকবার বলেছে, যদি কেউ কোনো অপকর্মের সাথে যুক্ত থাকে আমাদের দলের প্রশাসন যাতে তড়িৎ ব্যবস্থা নেয়, এটা আমাদের দলের সর্বোচ্চ ফোরাম থেকে বলা হয়েছে একাধিকবার।
এখন কথা হচ্ছে সেই জিনিসটা করার ক্ষেত্রে তো একাধিক জায়গায় আমরা দেখলাম যে অস্বচ্ছতা আছে, অনেক ক্ষেত্রে তো মিডিয়ার কথা উনি বললো, মিডিয়াতে একাধিক জায়গায় আসলো, আমরা বহিষ্কার করার পরও সেই দায়টা আমাদের আসতেছে। অনেক নেতাকর্মী আছে যারা অতীতে বিএনপি করতো, সেই দেখা যায় 5-7 বছর আগে বিএনপি ছেড়ে চলে গেছে, তারাও যদি কোনো অপকর্মের সাথে যুক্ত হয়, যেমন আমি স্পেসিফিক্যালি বলতে পারি একজন যুবদল নেতা, সাবেক যুবদল নেতা, উনার গাড়ি চাপায় পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে তেলের টাকা না দিয়ে চলে গিয়েছিল, এটা অনেক ভাইরাল হয়েছিল কিছুদিন আগে, তাকে কোটেট করা হচ্ছে যুবদল নেতা, অথচ সে সেই 2019 সালে আওয়ামী লীগ নির্বাচনে জয়ী হওয়ার পরে সংবাদ সম্মেলন করে ডেকে বললো যে আমি দল থেকে পদত্যাগ করছি, আমি আর দলের সাথে যুক্ত নেই। সে আওয়ামী লীগের সাথে অ্যাটাচড হয়ে গেছে, সে ঠিকাদারি করতো। তো এইরকম একাধিক আছে। উনি কনফ্লিক্টের কথা বললো যে আমাদের দলের মধ্যে প্রায় অন্তঃকন্দলে 150 জন মারা গিয়েছেন, আমাদের দলের মধ্যে নিয়ন্ত্রণে। দেখেন, যে কোনো মৃত্যু, এটা আমাদের দলের হোক অন্য দলের হোক, সেটা কাম্য না। কারণ আমরা এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে 17 বছর কাজ করেছি। জুলাই শহীদের কথা উনি বললো, ওই শহীদের রক্ত যদি ধারণ করি তাহলে আমরা জুলাইয়ের চেতনা বা যেইভাবেই বলি না কেন জুলাইয়ের স্পিরিটটাকে ধারণ করব। দেখেন, এই জুলাই আগস্টের আন্দোলনে প্রায় 1400 মানুষ মারা গিয়েছে, তার মধ্যে একক সংগঠন হচ্ছে বিএনপির প্রায় 450 জনের মতো লোক মারা গিয়েছেন, যেটা আমরা তথ্যভিত্তিক দিয়েছি। এর মধ্যে ছাত্র সংগঠন হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলে 143 জন নেতাকর্মী এবং সমর্থক মারা গিয়েছেন। তো আমরা যদি জুলাইকে ধারণ না করি তাহলে ধারণ কে করে, এটাও একটা প্রশ্ন আমি রাখলাম। স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী থাকবে। দেখেন, 17 বছর ধরে নির্বাচন হয় না, সঠিক নির্বাচন বা ফেয়ার নির্বাচন বলতে যেটা বুঝি হয় না। আমাদের দলে প্রতিটা আসনে একাধিক যোগ্য প্রার্থী আছে, সবাই নিজেকে যোগ্য মনে করে, আমরা তো কাউকে অযোগ্য মনে করি নাই, বলি নাই, বাট যোগ্যতার ভিত্তিতে আমাদের দিন শেষে একজনকেই মনোনয়ন দিতে হয়। সেক্ষেত্রে একাধিক ব্যক্তি যদি মনে করে যে না, সংক্ষুব্ধ হয়ে যে আমি যোগ্য, আমি নির্বাচন করব, তাকে আটকানোর অধিকার তো আমাদের সংবিধানই দেয়নি। তবে হ্যাঁ, যেহেতু আমরা একটা সাংগঠনিক দল হিসেবে আমরা সংগঠন থেকে তাকে স্বাভাবিকভাবে সাংগঠনিক ধারাবাহিকতার জন্য যেটা আমরা তাকে ডিজন করি, তাকে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তারপরে যদি জনগণের সমর্থনে কেউ পাশ করে আছে, সেটা জনগণ তাকে যদি ওয়েলকাম করে, আমাদের তো তাকে আটকানোর সুযোগ নেই। আমি এতটুকুই বলবো, দেখেন একাধিকবার যেটা বলেছি, আমরা শুধু অপপ্রচার বা অন্যের বিরুদ্ধে বিষোদ্গারের মধ্যে না থেকে যৌক্তিক সমালোচনা করি, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করি। ভালো কাজের প্রতিযোগিতা হোক, ঠিক আছে, জনগণ চুজ করবে, 5 বছরই তো শেষ না। আমরা তো পরবর্তীতেও চাই যে আগামী নির্বাচনেও যাতে বিএনপিকে জনগণ ভালোবেসে স্বতঃস্ফূর্তভাবে ভোট দান করে। সেক্ষেত্রে অবশ্যই আমাদের ভালো কাজ করতে হবে। তারেক রহমানের প্ল্যানগুলো জনগণের সামনে উপস্থাপন যেভাবে করেছি, আগামী 5 বছর ইনশাল্লাহ বাস্তবায়নের ক্ষেত্রে যাতে আমরা সম্মুখ সারিতে কাজ করতে পারি। সেক্ষেত্রে যদি আমাদের কোনো ল্যাকিংস থাকে তারা ধরিয়ে দিবে, এটা আমি আশা করি। আরমান হোসেন, যে বিএনপি যেভাবে ক্ষমতায় আসছে, সেইখানে যদি এভাবে বলি যেই দলই ক্ষমতায় আসছে তার জন্য সবচেয়ে সামনের দিনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি হবে? দেখুন, যে দলই ক্ষমতায় আসুক তাদের প্রধান যেটা কর্তব্য থাকবে সেটা হচ্ছে দেশে স্থিতিশীলতা আনা। কারণ বাংলাদেশে 5ই আগস্টের পরে যেটা সবচেয়ে বেশি পরিমাণে আমি দেখি অভাব ছিল সেটা হচ্ছে স্থিতিশীলতা। আন্দোলনের পর আন্দোলন, বিভিন্ন জায়গায় হচ্ছে আপনার মববাজি, মব কালচার তৈরি করা, এই জিনিসটা কিন্তু আসলে বাংলাদেশের যে একটা স্থিতিশীলতা বলেন, অর্থনৈতিক যে সমৃদ্ধি বলেন, সবগুলোকেই কিন্তু এফেক্ট করেছে, অ্যাডভার্সলি এফেক্ট করেছে। তো যে দলই রাজনৈতিকভাবে ভোট জনগণের রায় নিয়ে আসবে, তারা প্রথমত বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করা, বাংলাদেশের স্থিতিশীলতা নিয়ে আসা, এটাতেই ফোকাস করবেন, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। আর একটি সবচেয়ে বেশি পরিমাণে যেটা এক্সপেকটেশন থাকবে, বাংলাদেশের অর্থনৈতিকভাবে যেভাবে একটা ভঙ্গুর পরিস্থিতি আওয়ামী লীগ বাংলাদেশকে ফেলে গিয়েছে, লুটপাট, টাকা চুরি, টাকা পাচার থেকে শুরু করে মানে চরম লেভেলের দুর্নীতি করে আওয়ামী লীগ বাংলাদেশের অর্থনীতির যে ক্ষতি সাধন করেছে, সে ক্ষতি সাধনের জায়গা থেকে বাংলাদেশকে পুনরায় বাংলাদেশকে অর্থনৈতিকভাবে রিবিল্ড করা। কারণ আপনি জানেন যে একটা নির্বাচিত সরকার ছাড়া একটি অন্তর্বর্তীকালীন সরকার চাইলেও কিন্তু অনেক অর্থনৈতিক উদ্যোগ নিতে পারে না, বা বৈদেশিক বিনিয়োগটা আসে না, সীমাবদ্ধতা আছে। তো প্রত্যাশা থাকবে বিএনপির প্রতি বা যেই আসুক। আমাকে 30 সেকেন্ড সময় দিবেন, উনি একটু আগে যে জিনিসটা বলছে আমি প্রুফ দিব এটা আর কি। সো ওই জায়গাটায় আপনার না হাতে না, এনসিপি উনি বলেছে এনসিপির কাউকে চাঁদাবাজির দায় বহিষ্কার আমাদের হাতে করা। আসলে আমি জাস্ট একেবারেই 5ই জানুয়ারিতে বাংলাদেশ প্রতিদিনের জাতীয় দৈনিকের নিউজ, এই 2026 5ই জানুয়ারিতে দিনাজপুরের বোচাগঞ্জে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার হওয়া জাতীয় নাগরিক পার্টি এনসিপির দিনাজপুর জেলার যুগ্ম সদস্য সচিব এম এ তাসফির হাসানকে বহিষ্কার করা হয়েছে এবং তাকে পুলিশ আটক করেছে। আমি তথ্য প্রমাণ দিয়ে দিলাম, বাংলাদেশ প্রতিদিনের ডেট সহ। জি, আপনি পরবর্তীতে বিষয়টি আপনাদের দলের মানে অবস্থান ব্যাখ্যা করবেন। দর্শক, আপনাদের দুজনকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, বিএবি কেবলস নিবেদিত ইলেকশন এক্সপ্রেস পাওয়ার্ড বাই বিএবি হসপিটালস লিমিটেড এখন এ পর্যন্তই। আবার দেখা হবে অল্প কিছুক্ষণ পরে। সে পর্যন্ত বাংলা ভিশনের সাথেই থাকুন, সঙ্গে থাকুন।